স্টেশনে কমছে না লাইন। ঢাকা, চট্টগ্রাম সহ ৮ জেলায় আরও প্রায় ১,০৩,০০০ লিটার জ্বালানি উদ্ধার। হামের প্রাদুর্ভাবে বাড়ছে শিশুর প্রাণহানি। ৭ জেলায় ছড়িয়েছে ব্যাপক হারে। ঠেকাতে পদক্ষেপ নেয়ার দাবি স্বাস্থ্যমন্ত্রীর। ১৭ মাস ধরে অর্থ ছাড় বন্ধ স্বাস্থ্য বাতায়নে। টেলি স্বাস্থ্যসেবা চালুর পর উপকার পেয়েছেন ৩ কোটি মানুষ। দেশে অবৈধ ৪,০০০-এর বেশি ইট ভাটা। পুড়ছে ৪ কোটি টন কাঠ, নষ্ট হচ্ছে ১৩ কোটি টন ফসলি মাটি। যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী মব কালচার নির্মূলের প্রতিশ্রুতি। হরমুজ প্রণালীতে টোল আরোপের অনুমোদন ইরানের পার্লামেন্টে। ২৪ ঘণ্টায় ইসরায়েলের ওপর ৪৩টি হামলা হিজবুল্লাহর। নানা উদ্যোগের পরও দেশে জ্বালানি তেলের সংকট কাটেনি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সংকট নেই, মজুদ আছে পর্যাপ্ত। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না, যার প্রভাব পড়ছে গ্রাহক পর্যায়ে। একদিকে কালোবাজারি ও মজুদের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে জ্বালানি মন্ত্রণালয়। এ দৃশ্য রাজধানীর পেট্রোল পাম্পের। গাড়ির চালকরা গত রাত থেকেই তেলের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন পাম্পের সামনে। দীর্ঘ অপেক্ষা, নানা অভিযোগ, তারপরেও মিলছে না চাহিদা অনুযায়ী জ্বালানি। ৫০০ বেশি দেয় না। আমার ফুল ট্যাঙ্কিতে তো আমি ১,০০০ টাকা নিতাম, আমার তো আবার ঘোরা লাগতো না। আমি রাত্রে ১১টা ২০ এসে দাঁড়াইছি সিরিয়ালে। এখনো আমি প্রায় ৭০ গাড়ির পিছিয়ে আছি সিরিয়ালে। ২টার দিকে আসছি, ২টার দিকে এই পর্যন্ত দাঁড়িয়ে আছি। পাম্প কর্তৃপক্ষ বলছে চাহিদা অনুযায়ী ডিপো থেকে তেল দিচ্ছে না। অনেকে চাহিদার তুলনায় বেশি তেল নিচ্ছেন, এমন অভিযোগও করা হচ্ছে পাম্প থেকে। একটা বাইকার ৩ বার ৪ বারও লাইনে দাঁড়াইতেছে। কত হুন্ডাওয়ালা আছে যারা ওভার চালায় পাঠায় চালায়, ২ বার ৩ বার তেল নিয়ে ট্রাঙ্কে ভরে নিয়ে ঢাকার বাইরে যেয়ে বেচা কিনা করে, আবার আয়া তেল নেয়। এদিকে তদারকির জন্য পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের কথা থাকলেও তা কার্যকর হয়নি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা চলছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি তেলের সংকট মোকাবেলায় অবস্থা বুঝে ব্যবস্থা চলছে জেলায় জেলায়। রেশনিং, ফুয়েল কার্ড আর তেল বিক্রির সময় বেঁধে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন। কালোবাজারি বন্ধে ডিপোতে মোতায়েন রয়েছে বিজিবি। এদিকে বেশিরভাগ পাম্পে ঝুলছে তেল না থাকার নোটিশ, আর যেসব জায়গায় দেয়া হচ্ছে সেখানে দীর্ঘ লাইন। দেশজুড়ে জ্বালানি তেলের জন্য হাহাকার, উত্তাপ রূপ নিচ্ছে সহিংসতায়। চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে এসে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়ান ২ মোটরসাইকেল চালক। জেলার বেশিরভাগ পাম্পে ঝুলছে তেল না থাকার নোটিশ। বিপণন স্বাভাবিক রাখতে ফুয়েল কার্ড বিতরণ করছে প্রশাসন। সকাল ৯টা থেকে কার্ড বিতরণ কার্যক্রম শুরু হলেও ভোর থেকে লাইনে দাঁড়ান গ্রাহকরা। এমন একটা ব্যবস্থা করা দরকার যার কারণে মানুষ সহজে কার্ডটা পেতে পারে। অবশেষে সোনার হরিণটি হাতে পেয়েছি, ভালো লাগছে। মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে পেট্রোল পাম্পগুলো আছে, পেট্রোল পাম্পগুলো থেকে জ্বালানি তেল সুশৃঙ্খলভাবে যেন গ্রাহক পর্যায়ে পৌঁছাতে পারে সেটি। ধর্মঘটে উত্তরের ৮ জেলায় রবিবার জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় আজ বেশিরভাগ ফিলিং স্টেশনে তেল নেই। এদিকে ঠাকুরগাঁওয়ে সরবরাহের শৃঙ্খলা আনতে ৫ই এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া জ্বালানি তেল বিক্রি হবে না। লালমনিরহাটের ২৭টি পাম্পের বেশিরভাগই অকটেন শূন্য। পেট্রোল মিললেও তার নির্দিষ্ট কোটায় জনপ্রতি মাত্র ১০০ টাকার বেশি দেয়া হচ্ছে না তেল। পাম্পে না পেলেও খোলা বাজারে চড়া দামে তেল বিক্রির অভিযোগ চালকদের। প্রশাসনের বিষয়ে হস্তক্ষেপ করে তাহলে সিন্ডিকেট ভেঙে গেলে জনগণ স্বাচ্ছন্দ্যে তেল পাবে। এইভাবে তেল নেওয়ার জন্য লাইনের পর লাইন দাঁড়িয়ে থাকা, এটা কিন্তু খুবই দুঃখজনক ঘটনা। সংকটের প্রভাব পড়েছে কৃষিতেও। ডিজেল না পেয়ে বোরো ধানের জমিতে সেচ নিয়ে দিশেহারা চাষি। নরসিংদীতে অধিকাংশ পেট্রোল পাম্পে পেট্রোল অকটেনের সরবরাহ না থাকায় বিক্রি বন্ধ। ঘুরে ঘুরে তেল না পেয়ে ক্ষুব্ধ চালকরা। ৪ ঘন্টা এই সুলতানা ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থেকে ২০০ টাকার তেল নিলাম। তেল পাওয়াই যাচ্ছে না একরকম বলতে গেলে। এখন আসি, এখন কোনো তেল নাই। বলতেছে যে গাড়ি আসলে দিবে, গাড়ি কখন আসে না আসে তার কোনো সিউরিটি পাচ্ছি না। প্রতিদিনই দেখা যায় তেল দিচ্ছে, কিন্তু তারা তেল কোথায় নিচ্ছে এটা আমরা বুঝতে পারতেছি।
যেখানে তেল নাই এটার ঘাটতিটা তো এখান থেকে দিচ্ছে, তো সেটাও আমাদের উপর চাপ পড়ছে। রাঙামাটিতে পরিস্থিতি সামাল দিতে তেল বিক্রির সময় নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। শনি, সোম ও বুধবার বিক্রি হবে অকটেন, আর রবি, মঙ্গল ও বৃহস্পতিবার মিলবে ডিজেল। পাহাড়ি এলাকাতে আসলে হুন্ডা ছাড়া চলাটা আসলে মুশকিল। তেল পাবো কিনা কতটুকু পাবো জানি না। এটা সিরিয়াল করে যে আমরা নিতেছি, এটা একটু ভোগান্তি। সিলেটে জ্বালানি তেলে অনিয়ম ঠেকাতে দুটি ডিপোতে সার্বক্ষণিক পাহারায় বিজিবি। আমাদের এখানে 24/7 এখানে ডিউটি আছে, তাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা যেগুলো রয়েছে তাদের সাথে আমরা সমন্বয় করে এখানে জ্বালানি তেলের যে সরবরাহ এটা নিশ্চিত করছি। সীমান্তে জ্বালানি তেল পাচার, অবৈধ পরিবহন ও মজুদ বন্ধে টহল বাড়িয়েছে বিজিবি। ডিবিসি নিউজ ডেস্ক। ঢাকা, গাজীপুর ও চট্টগ্রাম সহ 10 জেলায় অভিযান চালিয়েছে অবৈধভাবে মজুত করা 1,10,640 লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে প্রশাসন। এসব ঘটনায় অর্থদণ্ডের পাশাপাশি দেওয়া হয়েছে কারাদণ্ড। সোমবার চট্টগ্রামের আনোয়ারায় জাকারিয়া ফিলিং স্টেশনে পাওয়ায় যায় অবৈধভাবে মজুত করা 15,000 লিটার তেল। প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় অবৈধভাবে মজুত করা আরও 25,000 লিটার ডিজেল উদ্ধার হয়েছে। বিশেষ অভিযানে রাজধানীর কুড়িল বিশ্ব রোডের একটি দোকান থেকে মজুত করা 450 লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। গাজীপুরের অভিযানে উদ্ধার হয়েছে 33,900 লিটার। চুয়াডাঙ্গায় 11,200 লিটার তেল সহ আটক করা হয়েছে 4 জনকে। অন্যদিকে নাটোরের সিংড়া উপজেলায় শেরকোল বাজার থেকে 10,000 লিটার তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মজুদে অপরাধে ব্যবসায়ীকে 1 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 2 মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া সাতক্ষীরা, গোপালগঞ্জ, নড়াইল ও কুমিল্লায় উদ্ধার হয়েছে 15,090 লিটার জ্বালানি তেল। এই বিষয়ে আরও জানাতে রাজধানীর মহাখালী থেকে জ্বালানি তেলের সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী আঞ্জাম খালেক। খালেক, নানা উদ্যোগের পরও জ্বালানি তেলের সংকটই কাটছে না। আজকে সকালের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। সুনন্দা, তেলের যেই সংকট এটি কিন্তু আজও তীব্র আকার ধারণ করেছে। আজও রাজধানীর যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেগুলো কিন্তু অধিকাংশই বন্ধ রয়েছে। আমরা কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে দেখেছি, সবগুলোই কিন্তু বন্ধ, এবং যেই গাড়ি চালকরা রয়েছেন এই পেট্রোল পাম্পে তেল নেওয়ার অপেক্ষায়, তারা কিন্তু বলছেন যে তারা সেই ভোর রাত থেকেই ঢাকার বিভিন্ন পাম্প ঘুরেছে, সব পাম্পই বন্ধ রয়েছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি এবং গাড়ির চালকরা অপেক্ষা করছেন। তারা কিন্তু অনেকেই গভীর রাত থেকে, অনেকেই ভোর থেকে এখানে এসেছেন এবং তেলের জন্য তারা অপেক্ষমান রয়েছে। আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই মহাখালী থেকে শুরু করে তেল নেওয়ার জন্য যেই গাড়ির সিরিয়াল, সেটি কিন্তু আসলে কয়েক কিলোমিটার চলে গেছে। সবাই কিন্তু অপেক্ষা করছে, সবাই বলছে যে আসলে কয়েক জায়গায় ঘুরে তারা তেল না পেয়ে এখানে এসে যে মহাখালী গুলশান সার্ভিস স্টেশন তেল পাম্পে এসে অপেক্ষা করছেন। এর কারণ হচ্ছে এই গুলশান সার্ভিস স্টেশন তেল পাম্প থেকে জানানো হয়েছে যে সকাল 9টা নাগাদ তারা তেল দিবে। এছাড়া কিন্তু আমরা বেশ কয়েকটি পাম্পে ঘুরেছি, সেখানে দেখেছি যে তারা বলছেন যে কেউ বলছেন 11টায়, কেউ বলছেন দুপুরের পর, কেউ বলছেন 12টায় পাম্প খোলা হবে এবং তেল দেয়া হবে। যদিও জানা গেছে যে তেলের গাড়ি ডিপো থেকে আসবে পাম্পে, তারপরেই কিন্তু এই গাড়িগুলোকে তেল দেয়া হবে। আমরা একজন ড্রাইভারের সাথে কথা বলতে চাই, একজন বাইকারের সাথে কথা বলতে চাই। আপনি কি দেখছেন, অন্যান্য স্টেশনে কি তেল আছে? না না, বলে তেল নাই। 8টা 10টা জায়গায় গিয়ে যাওয়ার পরে এখানে আসি সিরিয়াল দিলাম। তাহলে একটা, আমিও তো চাকরি করি, আমি চাকরি করি গুলশান 2 আসি মিরপুরের থেকে। এখন তো আমার তো সাহেবের জবাব দেওয়া লাগে যে আমার টাইম দেয়, কোন টাইমে আসো। এখন আমি যদি তেল না থাকে, আমি তো মিরপুরের আসি গুলশান আমি আসি চাকরি করতে পারি না। তো এই যে কষ্টটা পাচ্ছি যে 2-3 ঘন্টা তেলের সিরিয়াল দিয়ে যদি প্রত্যেকটা পাম্পে তেল থাকে, তাহলে কিন্তু এত সিরিয়াল কিন্তু জনগণের এত ভুক্তাভোগী হওয়া লাগে না, এত কষ্ট। তেল আছে, তা তেল যদি আমরা না, তেল আছে তাহলে আমরা তেল পাচ্ছি না কেন? 9টায় 10টায় তো আগে তো রেগুলার তেল পাতাম, আমরা প্রায় দিন 24 ঘন্টা তেল পাতাম, এখন আমরা তেলটা আর পাচ্ছি না। সুনন্দা, শুনছিলেন একজন
ড্রাইভার বলছিলেন যে তেল পাওয়া যাচ্ছে না। যদিও আমরা গতকাল দেখেছি সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেছেন যে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। তবে তেলের মজুদ রয়েছে সরকারের পক্ষ থেকে জানানো হলেও বাস্তব চিত্র কিন্তু ভিন্ন। বাস্তবে কিন্তু আসলে কোনো স্টেশনেই পাওয়া যাচ্ছে না। আমরা গতকাল সংসদ অধিবেশনেও দেখেছি, সেখানে খোদ একজন এমপি সংসদ সদস্য জানিয়েছেন যে তিনিও কিন্তু কয়েক জায়গায় ঘুরে তেল পায়নি। তো এই হচ্ছে আসলে বাস্তব চিত্র। কোথাও তেল পাওয়া যাচ্ছে না, আবার কোথাও দুপুর নাগাদ আসলে পাম্পগুলো খোলা হচ্ছে, তারপরে কিছুটা তেল দেয়া হচ্ছে। সুনন্দা, এই ছিল তেলের সর্বশেষ। খালেক, ধন্যবাদ আপনাকে। আরএফএল ওয়াট্রো যত্নে রাখতে চান ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। যুদ্ধ পরিস্থিতির কারণে সংকট মোকাবেলায় বিকল্প উৎস থেকে এলএনজি আমদানির চেষ্টা চালাচ্ছে সরকার। পেট্রোবাংলার কর্মকর্তারা বলছেন, হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা থাকলেও আপাতত গ্যাসের ক্ষেত্রে সংকটের শঙ্কা নেই। তবে এলএনজি নির্ভরতা কমিয়ে বিকল্প চিন্তার পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। দেশের এলএনজি খাত পুরোটাই আমদানি নির্ভর। এতে প্রায় 70% আনা হয় কাতার থেকে। যুদ্ধ পরিস্থিতির কারণে কাতারের রাস লাফান বন্দর থেকে দুটি জাহাজ নির্ধারিত সময়ে পৌঁছাতে পারেনি। আরেকটি জাহাজ এলএনজি বোঝাই করে কাতারের বন্দরে আটকে রয়েছে। চট্টগ্রাম বন্দরে চলতি মাসে 9টি এলএনজিবাহী জাহাজ এসেছে। এসব জাহাজ থেকে চট্টগ্রাম সহ সারা দেশে গ্যাসের ন্যাশনাল গ্রিডে সরবরাহ করা হয়। স্বাভাবিক সময়ে মাসে 10 থেকে 11টি জাহাজ এলেও যুদ্ধের কারণে এই সংখ্যা কমেছে। খালাসের সময় এলএনজি সহ জ্বালানিবাহী জাহাজগুলোকে বাড়তি নিরাপত্তার পাশাপাশি সব সংস্থার মধ্যে সমন্বয় করা হচ্ছে বলে জানান বন্দরের কর্মকর্তারা। চট্টগ্রাম বন্দর সীমানায় যখন জাহাজগুলো আসে, আমরা অগ্রাধিকার ভিত্তিতে তাদের বার্থিংয়ের ব্যবস্থা করছি। যদি তাদের পাইলটিংয়ের প্রয়োজন হয়, আমরা সেই পাইলটিং দিচ্ছি। বন্দর সীমায় অবস্থানকালীন কোনো জাহাজের যাতে নিরাপত্তার হুমকি না আসে সে বিষয়ে আমরা সচেষ্ট আছি এবং আমরা সমস্ত অর্গানাইজেশন থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছি। এদিকে চট্টগ্রামের গ্যাস খাত পুরোপুরি এলএনজি নির্ভর। যুদ্ধের কারণে কাতার থেকে আমদানি থমকে যাওয়ায় গ্যাস সংকট প্রকট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। আমাদের নতুন নতুন চুক্তির মাধ্যমে আমাদের নিজস্ব গ্যাসের সন্ধান করতে হবে। আর আমাদের অন্যান্য এনার্জি সোর্স যেগুলো আছে, মনে করেন সোলার এনার্জি বা অন্যান্য যে সমস্ত উইন্ড এনার্জি, এগুলো বেশি বেশি উৎপাদনের মাধ্যমে আমরা এগুলোর উপরে নির্ভরশীলতা কমাতে পারি। এলএনজি আমদানির স্বাভাবিক ধারা অব্যাহত থাকলে যে আশঙ্কা করা হচ্ছিল তা থেকে নিস্তার মিলবে দাবি পেট্রোবাংলার। আমরা টেন্ডার করি, টেন্ডারে যারা পার্টিসিপেট করে, যারা লোয়েস্ট হয় সাপ্লাই দেয়। এখন তারা বিভিন্ন জায়গা থেকে, অস্ট্রেলিয়া আছে, তারপর ইউএসএ আছে, অ্যাঙ্গোলা আছে, নাইজেরিয়া আছে, মালয়েশিয়া আছে, সব জায়গা থেকে দেয়। ওগুলো যেগুলো পাচ্ছি না, আহ্বান কাতার থেকে যেগুলো পাচ্ছি না, ওগুলো আমরা এক্সপোর্ট করে নিয়েছি। আগামী বুধবারের মধ্যে ইন্দোনেশিয়া থেকে 61,000 টন ও যুক্তরাষ্ট্র থেকে প্রায় 70,000 টন এলএনজি নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। নিয়ম অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিতি ও সেবার সময় সাধারণত সরকারি কর্মদিবসে সকাল 8টা থেকে দুপুর 2:30। তবে জরুরি বিভাগ ও রোগীদের ভর্তি সেবা 24 ঘন্টায় খোলা থাকে। এ নিয়ে বিস্তারিত জানাতে যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিরুল কবির রিটন। সরকারি নির্দেশনা কতটা মানা হচ্ছে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, জানাবেন। সুনন্দা, আপনি যেমনটি বলছিলেন যে আমি এখন দাঁড়িয়ে আছি যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। আমি সকাল 8টায় এখানে পৌঁছে দেখেছি যে এখনো কোনো ডাক্তার বা কোনো স্বাস্থ্যকর্মীরা তারা এখনো উপস্থিত হয়নি। আমি যদি একটু ভিতরে আপনাকে দেখাই, আপনার মাধ্যমে দেখাই যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এখনো আসেননি এবং উপজেলার বিভিন্ন প্রশাসনিক যে দপ্তরগুলো রয়েছে এই মাত্র এই দপ্তরের লাইন বন্ধ করা হলো। মানে এখন সব 8টা তড়িঘড়ি করে ডিবিসির ক্যামেরা দেখে এসে লাইট অফ করলেন, কিন্তু প্রধান যে স্বাস্থ্য কর্মকর্তা তার রুমটি এখনো তালাবদ্ধ রয়েছে। আউটডোরের কেবল খোলা হয়েছে এবং বিভিন্ন যে স্টাফরা আছেন তারা সবে মাত্র আসা শুরু করেছেন।
এবং তারা হাজিরা দিচ্ছেন। আমি যদি দেখাই যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার যে রুমটি, এই যে হাসান আরিফুর রহমান, উনি এখনো আসেননি। রুম তালামারা এবং কমিউনিটি ক্লিনিক যে কর্নার, সেই ক্লিনিকের তালা ঝুলছে এবং অন্যান্য যে ডাক্তারদের দপ্তর আছে তারা এখনো এই যে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আসেননি। ডিবিসির যে ক্যামেরা, সেই ক্যামেরা দেখার পরেই দৌড়ঝাঁপ শুরু হয়ে যায় এবং দ্রুত যে আউটডোর সেটি খোলা হয়েছে, আউটডোর টিকিটের কাউন্টার খোলা হয়েছে এবং কর্মকর্তার যে গাড়ি তাকে আনতে যাওয়া হয়েছে। আসলে আমি একজন স্টাফ তাকে দেখতে পেয়েছি, যে তার সাথে একটু যদি কথা বলি। এই যে আপনাদের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মহোদয় কখন আসবেন বা আসেন একটু যদি জানাতেন। উনি কি প্রতিদিন উপস্থিত হন সময় মতো? আসলে তো নিয়ম 8টায় উপস্থিত হয়, এখন তো 8টা দেখেন 20 বাজে। আচ্ছা, উনি বলছিলেন যে তেল না পাওয়ার কারণে ওনার গাড়িতে উনি আসতে পারেননি, গাড়ি তেল নিয়ে তাকে আনতে গিয়েছে এবং তিনি আসবেন। রিটন, ধন্যবাদ আপনাকে। সাধারণ মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ টেলি স্বাস্থ্যসেবা স্বাস্থ্য বাতায়ন। এই সেবা চালুর পর থেকে 16263 এই নম্বরে কল করে প্রায় 3 কোটি মানুষ উপকৃত হয়েছেন। কিন্তু জনপ্রিয় এই টেলি স্বাস্থ্যসেবা দীর্ঘদিনের অর্থ সংকটে এখন বন্ধ হওয়ার ঝুঁকিতে। 17 মাস ধরে অর্থ ছাড় বন্ধ থাকায় এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ নিয়ে বাড়ছে উদ্বেগ। সরকারের নেওয়া উন্নয়ন প্রকল্প প্রস্তাব ডিপিপি চালু হলেই এ সংক্রান্ত অর্থ ছাড় করা সম্ভব হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। থেকে ডাক্তার বলছি। দেশের নানা প্রান্তের মানুষ জরুরি স্বাস্থ্য পরামর্শ পেতে ফোন করে থাকেন সরকারি স্বাস্থ্যসেবা টেলিসার্ভিস 16263 নম্বরে। সমন্বিত জাতীয় স্বাস্থ্যসেবার আওতায় বিনামূল্যের এই সেবাটি দিনরাত চিকিৎসা সহায়তা দিয়ে আসছে। এখানে পালাক্রমে 100 জন চিকিৎসক এবং 25 জন স্বাস্থ্য তথ্য কর্মকর্তা সেবা দিচ্ছেন। এখানে দেয়া হয় মানসিক স্বাস্থ্যসেবা, জরুরি অ্যাম্বুলেন্স ও রক্তের তথ্য সহ নানামুখী সেবা। যদি আপনার কাশির পরিমাণটা অতিরিক্ত, পরিসংখ্যান অনুযায়ী শুধু 2025 সালে স্বাস্থ্য বাতায়নে 23,46,773টি কল রেকর্ড করা হয়। প্রতিদিন করে 5,500 থেকে 6,500 কল আসছে। সেবা চালুর পর থেকে এ পর্যন্ত 2,70,00,000-এর বেশি কল গ্রহণ করা হয়েছে। ডেঙ্গু, করোনা, এমপক্স সহ সংক্রামক রোগের প্রাদুর্ভাবে পরামর্শের পাশাপাশি 2025 সালে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে 25,000-এর বেশি মানুষকে তথ্য সহায়তা দেওয়া হয়েছে। যদি 3 দিনের মধ্যে আপনার জ্বরটা না কমে, সংশ্লিষ্টরা বলছেন 2024 সালের 5 আগস্টের পর স্বাস্থ্য খাতে সরকারের অপারেশন প্ল্যান বন্ধ হয়ে যাওয়ায় 20 মাস ধরে অর্থ বরাদ্দ বন্ধ হয়ে রয়েছে। স্বাস্থ্য বাতায়ন 2015 সাল থেকে শুরু হয়েছে, যখন গভর্নমেন্ট ওপি এক্সিট করেছে। তখন থেকে এখন পর্যন্ত ডাক্তারদের স্যালারি, আপনার কাউন্সিলরদের স্যালারি, টেকনোলজির খরচ, এই জায়গাটা হচ্ছে প্রাইম। সেইটা আমরা গত 20 মাস থেকে পাইনি। যেখানে এতগুলো ডাক্তার কাজ করছে দীর্ঘদিন যাবৎ, আমাদের একটা দীর্ঘদিনের পেমেন্ট বন্ধ হয়ে আছে, এটা রিজিউম করা উচিত। এট দ্য সেম টাইম যেহেতু চুক্তির মেয়াদ পূর্ণ হচ্ছে আগামী এপ্রিল মাসে, সময় কিন্তু যথেষ্ট নাই আমাদের হাতে। স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস এর ই হেলথ কার্যপরিকল্পনার আওতায় পরিচালিত হয়ে থাকে এই সেবা। পরিচালক জানান, ডিপিপির মাধ্যমে দ্রুতই প্রকল্পটির অর্থছাড় করা হবে। ওপি চালু না রাখার সিদ্ধান্ত আমরা পেয়েছি 6 মে 2025-এ, এবং তখন আমরা আরেকটা সিদ্ধান্ত পেয়েছি সরকার হতে, সেটা হলো যে ডিপিপির মাধ্যমে এরকম জরুরি সেবাগুলো সরকার চালু রাখবে। ডিপিপিটা অনুমোদন হয়েছে, প্রজেক্ট ডিরেক্টর নিয়োগ দেওয়া হয়ে গেলে তখন আমরা এই জাতীয় ব্যয়গুলোকে অ্যাড্রেস করতে সক্ষম হব। তিনি জানান, স্বাস্থ্য বাতায়ন বন্ধ হয়ে গেলে বড় ধরনের ধাক্কা খাবে দেশের টেলি স্বাস্থ্য খাত, তাই প্রকল্পটি বন্ধের কোনো পরিকল্পনা নেই। বড় একটা প্রভাব পড়বে হেলথের উপরে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের প্রায় অর্ধেক ইট ভাটাই অবৈধ, সংখ্যায় যা 4,000-এরও বেশি, যাতে বছরে নষ্ট হচ্ছে 13 কোটি টন ফসলি মাটি, পুড়ছে প্রায় 4 কোটি টন কাঠ। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ ইটভাটা নিয়ন্ত্রণে আনতে না পারলে বিপর্যয় ঠেকানো যাবে না পরিবেশের। খোদ পরিবেশ অধিদপ্তরই বলছে, বারবার অভিযান চালিয়েও বন্ধ করা যাচ্ছে না এসব ইটভাটা। রাজধানীর আশপাশের এলাকার চিত্র এটি। পুরো ঢাকাকে ঘিরে রেখেছে হাজার হাজার ইটভাটা, যেগুলোর কালো ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে শহরের আকাশও।
কিন্তু এসব ইটভাটার মধ্যে কোনটি বৈধ আর কোনটি অবৈধ তা বোঝার উপায় নেই। তবে হিসাব বলছে সারা দেশে চালু থাকা ৭,০৮৬টি ইটভাটার মধ্যে ৪,৫০৫টি অবৈধ। এসব অবৈধ ইটভাটায় বছরে প্রায় ৩.৫ কোটি ইট তৈরি হচ্ছে। বছরে প্রায় ১৩ কোটি টন মাটি ব্যবহার করা হয়, পুড়ছে প্রায় ৪ কোটি টন কাঠ। আরেক গবেষণা বলছে দেশের বায়ু দূষণের ১৩ ভাগই আসে ইটভাটার ধোঁয়া থেকে। সে হিসেবে প্রায় ৮ ভাগ বায়ু দূষণের কারণ শুধুই অবৈধ ইটভাটা। এখন এই যে ইটের ভাটার দূষণ, এটি শুধু যে ঢাকা শহরে আছে তা নয়, সারা বাংলাদেশে ৭,৫০০ থেকে ৮,০০০ ইটের ভাটা রয়েছে এবং যে অঞ্চলে ইটের ভাটার ক্লাস্টার রয়েছে টোটাল অঞ্চলের মানুষের বসতির, ফসলের, কৃষি জমির ক্ষেত্রে নানা রূপ। তবে এসব ইটভাটা যাদের বন্ধ করার কথা সেই প্রশাসনই স্বীকার করে নিচ্ছে অসহায়ত্ব। বন্ধ করার পরেও বেশ কিছু ইটভাটা আবার চালু হয়েছে, তো এই তথ্য আমরা পাচ্ছি। তো এখানে কঠোর নজরদারি লাগবে, আমাদের স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারি লাগবে। এখানে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, ওনাদের একটা বড় ধরনের নজরদারি লাগবে যে যেটা আমরা বন্ধ করে দিয়ে আসলাম, চিমনি ভেঙে দিয়ে আসলাম, সেটা যেন কোনোভাবেই আবার পুনরায় চালু হতে না পারে। আইনি পদক্ষেপের পাশাপাশি এসব ইটভাটা কমাতে পোড়ানো ইটের পরিবর্তে ব্লকের ইটের ব্যবহার বাড়ানোরও পরামর্শ বিশেষজ্ঞদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানকারীদের ওপর যারা সশস্ত্র হামলা চালিয়েছে তারা যে বাহিনীর পোশাকেই হোক সবাই অপরাধী। তাদের বিরুদ্ধে সব মামলার তদন্ত হবে, বিচার হবে, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি আরও বলেন, এদেশে সব গুম, খুন, গণহত্যার বিচার হবেই। বাংলাদেশে আর কোনো মব কালচার থাকবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের চতুর্থ দিনে প্রশ্নোত্তর পর্বে উঠে আসে মব কালচার, গুম, খুন, জুলাই আন্দোলনের সময় চালানো হত্যাসহ নানা প্রসঙ্গ। বাংলাদেশ জাতীয়তাবাদী। এ সময় বিএনপি জয়নুল আবেদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে বাহিনীর পোশাকেই হোক অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী। জুলাই অভ্যুত্থানকারীদের, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে, সাধারণ জনগণের বিরুদ্ধে যারা সশস্ত্র হামলা চালিয়েছে, যে ড্রেস যেটাই হোক, সেটা যেই বাহিনীর ড্রেসই হোক, তারা সবাই অপরাধী। বিএনপির আরেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকার আমলে করা গায়েবী মামলার অনেকগুলো এরই মধ্যে প্রত্যাহার করা হয়েছে, বাকিগুলো আইনি প্রক্রিয়াধীন। যে সমস্ত গায়েবী মামলা, মিথ্যা রাজনৈতিক মামলা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা কিছু সংখ্যক মামলা প্রত্যাহার করা হয়েছে আবেদনের প্রেক্ষিতে, সেটা যাচাই বাছাই করে, কিন্তু সেখানে সকল মামলা অন্তর্ভুক্ত ছিল না। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশে আর কোনো ধরনের মব কালচার থাকবে না। সবকিছুকে মব বলা ঠিক হবে না, কিছু আছে সংগঠিত পরিকল্পিত অপরাধ। বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না। এদেশে সকল গুম, খুন, হত্যাকাণ্ড এবং গণহত্যার বিচার হবেই। ৩০০ বিধিতে দেয়া বিবৃতিতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই, তেল ব্যবহারে আরও সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি। আমাদের মোট ব্যবহৃত জ্বালানির 63% ডিজেল, যার সরবরাহ স্বাভাবিক। প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহের মাধ্যমে মজুদ প্রবণতা থাকায় সংকট কৃত্রিমভাবে তৈরি হয়েছে। রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় সংসদ সদস্য গণভোট নিয়ে সরকারি দলের সমালোচনা করেন। আমরা লক্ষ্য করেছি এই সরকার। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। হরমুজ প্রণালীতে নতুন টোল আরোপের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। পাশাপাশি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামরিক তৎপরতা চালিয়ে যাচ্ছে ইরান। এদিকে 24 ঘণ্টা ইসরায়েলি বাহিনীর ওপর 43টি হামলা চালিয়েছে বলে জানায় হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ শত্রু দেশগুলোর জাহাজ চলাচলে বিধিনিষেধ কার্যকর করার কথা জানিয়েছে ইরানের পার্লামেন্টারি কমিটি। একই সময়ে দুবাই বন্দরে কুয়েতের আল সালমি তেলের ট্যাঙ্কারে হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। এই অভিযোগ করেছে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন কেপিসি। অন্যদিকে ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে 5টি হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী সারায়া আউলিয়া আলদাম। দেশটির পপুলার মোবিলাইজেশন ফোর্সেস পিএমএফ জানায়, বাবিল ও আনবার প্রদেশের 2টি ঘাঁটিতে বিমান হামলা চালায় মার্কিন ইসরায়েলি বাহিনী। এদিকে 2টি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান।
ইতিহাসের অন্যতম আলোচিত এবং রহস্যময় হত্যাকাণ্ড মার্কিন যুক্তরাষ্ট্রের 35তম প্রেসিডেন্ট জন এফ কেনেডির মৃত্যু। মার্কিন সরকারের আনুষ্ঠানিক তদন্তে এই হত্যাকাণ্ডের জন্য লি হার্ভে অসওয়াল্ড নামের এক ব্যক্তিকে দায়ী করা হলেও বিশ্বজুড়ে এর পেছনে রয়েছে শত শত ষড়যন্ত্র তত্ত্ব। এর মধ্যে অন্যতম চাঞ্চল্যকর দাবিটি হলো ইসরায়েলের গোপন পারমাণবিক প্রকল্প ডিমোনা রক্ষা করতেই কি সরিয়ে দেওয়া হয়েছিল কেনেডিকে, যা ইতিহাসের এক অমীমাংসিত অধ্যায়। 1963 সালের 22 নভেম্বর টেক্সাসের ডালাসে প্রকাশ্য দিবালোকে আততায়ীর গুলিতে নিহত হন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি। ঘটনার পর মার্কিন সরকারের গঠন করা ওয়ারেন কমিশন তদন্ত শেষে জানায় লি হার্ভে অসওয়াল্ড নামের এক ব্যক্তি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। কিন্তু সেই ঘাতকও দুদিনের মাথায় খুন হলে কেনেডি হত্যা পরিণত হয় এক চিরস্থায়ী রহস্যে, জন্ম নেয় অসংখ্য ষড়যন্ত্র তত্ত্বের। এই ষড়যন্ত্র তত্ত্বগুলোর মধ্যে সবচেয়ে বিতর্কিত বিষয়টির নাম ডিমোনা। 60-এর দশকে ইসরায়েল নেগেব মরুভূমিতে গোপনে তৈরি করছিল এই পারমাণবিক চুল্লি। কিন্তু প্রেসিডেন্ট কেনেডি ছিলেন মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র বিস্তারের ঘোর বিরোধী। ইসরায়েল যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সে লক্ষ্যে তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ানকে চিঠি লিখেন কেনেডি। ডিমোনা চুল্লিতে মার্কিন পরিদর্শকদের প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলের ওপর রাজনৈতিক চাপ প্রয়োগ করেন কেনেডি প্রশাসন। শুরু হয় চরম কূটনৈতিক টানাপোড়েন। 1963 সালে বেন গুরিয়ন হঠাৎ পদত্যাগ করেন এবং এর 5 মাস পর নিহত হন কেনেডি। লেখক মাইকেল কলিন্স পাইপার তার ফাইনাল জাজমেন্ট বইটিতে দাবি করেন ডিমোনা প্রকল্পকে কেনেডির বাধা থেকে রক্ষা করতেই ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এই হত্যাকাণ্ডের ছক কষেছিল। কেনেডির মৃত্যুর পর লিন্ডন বি জনসন ক্ষমতায় এলে ইসরায়েলের ওপর মার্কিন চাপ অনেকটাই কমে যায়। তবে কেনেডি হত্যাকাণ্ডে ইসরায়েলের সম্পৃক্ততার কোনো শক্ত প্রমাণ আজও পাওয়া যায়নি। তাই ইতিহাসবিদদের কাছে এটি এখনও কেবলই একটি আলোচিত ষড়যন্ত্র তত্ত্ব। ডিমোনা প্রকল্পের গোপনীয়তা ইসরায়েল রক্ষা করতে পারলেও কেনেডির মৃত্যুর আসল কারণ আজও বিশ্বের কাছে এক অমীমাংসিত ধাঁধা হয়েই আছে। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।